হ্যালো গাইস আজকে আমরা রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস এই পোয়েমটার ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। এই যে কবিতাটা আছে সেখানে একটা ইটালিয়ান নোবেলম্যান, মানে ইটালিতে একটা খুব পাওয়ারফুল, খুব ওয়েলদি, মানে সম্পদশালী এবং যার অনেক পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, যাকে অনেক লোক গণ্যমান্য করে, এইরকম একটা নোবেলম্যান, মানে অভিজাত সম্প্রদায় থেকে বিলং করে এইরকম একটা ব্যক্তির ব্যাপারে আমরা পড়ব। এই ব্যক্তির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার খুব প্রাচীন একটা লিনিয়েজ মানে হচ্ছে বংশ পরম্পরা। মানে এই ব্যক্তিটির ঘরানা, একটা বলে না ঘরানা, মানে যে বংশ পরম্পরাতে বড়লোক, মানে তার দাদু বা তার দাদু বা তার দাদু তারা সবাই বড়লোক ছিল। তার পূর্বপুরুষদের সেই যে সম্পত্তি, সেই সম্পত্তি এইরকমভাবে বংশ পরম্পরায় একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে ট্রান্সফার হয়ে হয়ে এই ব্যক্তির কাছে এসছে, এবং তার ফলে এই ব্যক্তিটার সমাজে প্রভাব, প্রতিপত্তি এবং যথেষ্ট ক্ষমতা আছে। না, কোন সময়ে এটা লেখা হয়েছে? এটা হচ্ছে ইটালিতে যে রেনেসান্স হয়েছিল, সেই আর্লি ইটালিয়ান রেনেসান্সের প্রথম বছরগুলোয়, সেই সময়ে টাইম সেট আপ এখানে দেখা যাচ্ছে, মানে সেই সময়ে এই ঘটনাটা হচ্ছে। এবং সে কথা বলছে, আমরা আগেই বললাম, একটা ইন্টারনাল অডিয়েন্সের সঙ্গে, এবং সেই ইন্টারনাল অডিয়েন্সটা হচ্ছে একটা এমিসারি বা একটা প্রতিনিধি, যে কারোর রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই ব্যক্তির সঙ্গে, যাকে বলা হচ্ছে ডিউক, মানে ইটালিতে আমাদের এখানে যেমন মহাজন বলা হয়, সেরকম ইটালিতে ডিউক, সেই ডিউকের সঙ্গে কথা বলতে এসছে। এবং কোথায় ঘটছে ঘটনাটা, বা এই কবিতাটা কোথায় ঘটছে, সেটা কিন্তু জানা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা যদি আমরা বুঝতে না পারি তাহলে ঠিক এক্স্যাক্টলি আমরা পিকচার করতে পারবো না যে কীভাবে ঘটনাটা হচ্ছে। মানে এটা যদি আমরা পড়ি তাহলে আমরা কিন্তু সিনেমার মতো দেখতে পাবো, ভিজুয়ালাইজ করতে পারবো যে এক্স্যাক্টলি ঘটনা কী হচ্ছে। তাহলে তার জন্য স্থানটার একটু বিবরণ আমাদের জেনে নেওয়া উচিত। না, এটা হচ্ছে ওই রেনেসান্স যুগের যে ভিলা, যেখানে অভিজাত সম্প্রদায়ের মানুষ বসবাস করতো, সেই ভিলার মধ্যে ইনসাইড, এবং ভিলার একটা পার্টিকুলার জায়গাতে কিন্তু এই পোয়েমটা হচ্ছে বা এই পোয়েমটা ঘটছে। তাহলে এটা আমরা জেনে গেলাম, তাহলে আমরা সেটিংটা জেনে গেলাম কোন সময় হচ্ছে, এবং যে ব্যক্তিটা পোয়েমের মধ্যে আছে, মানে ইন্টারনাল স্পিকার, তার ব্যাপারে জানলাম, এবং ইন্টারনাল অডিয়েন্সের ব্যাপারে জানলাম। একটু সিম্বলিক মিনিংয়ের ব্যাপারে জানা যাক। সিম্বলিক মিনিং মানে হচ্ছে, আমরা যদি এই পোয়েমটার ভিতরে যেতে চাই তাহলে আমাদের ফার্স্ট দেখতে হবে যে এই পোয়েমের ভিতরে যে ইন্টারনাল স্পিকার আছে সে পৃথিবীটাকে কিভাবে দেখে। তাহলে উই হ্যাভ টু ফিট আওরসেলভস ইনটু হিজ শুজ, মানে সে পৃথিবীটাকে যেভাবে দেখে আমাদেরকেও তার চোখ দিয়ে কিন্তু এই পৃথিবীটাকে দেখতে হবে, তবেই আমরা এই পোয়েমটার সিম্বলিক মিনিংটাকে ধরতে পারবো। এই পোয়েমটাতে অনেক মেটাফর ইউজ করা হয়েছে। নাও এই মেটাফর ইউজ করাটা ভীষণ কনফিউজিং। আমরা দেখেছি যে আমরা যখন স্কুলে ছিলাম বা হাই স্কুলে ছিলাম, কবিতা যখনই বলা হতো, কবিতা মনে হতো যে এমন একটা জিনিস যেটা একটা দুর্বোধ্য ব্যাপার, যেটাকে বোঝা খুবই কঠিন, এবং স্পেশালি তখনই মনে হতো যখন এই মেটাফরগুলো আসতো। এবং এইখানেই কনফিউশনটা হয় একটা পোয়েম অ্যানালিসিস করতে গিয়ে, যে একটা মেটাফর, সেই মেটাফরের কিন্তু বিভিন্ন লোক বিভিন্নভাবে ইন্টারপ্রেট করে, এবং তারা নিজেদের মতো করে সেই মেটাফরগুলোকে তুলে ধরে যখন তারা পোয়েম অ্যানালিসিস করে। এবং সেই জন্যেই যার পোয়েমের ব্যাপারে কোনো আইডিয়া নেই তাদের মনে হয় এইসব খুব দুর্বোধ্য ব্যাপার, এইসব ব্যাপারগুলো যারা এক্সপার্ট তাদের জন্যই হয়তো প্রযোজ্য, কিন্তু না, এই মেটাফরটাকে ঠিক এইভাবে তোমরা অ্যাপ্রোচ করবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এটা বলা হলো যে হোয়াইট হাউস আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে কালকে থেকে তারা তাদের প্রচার শুরু করবে। এটা কিন্তু একটা মেটাফর। কীভাবে মেটাফর? কারণ হোয়াইট হাউস এটা হচ্ছে একটা বিল্ডিং। হোয়াইট হাউস যদি একটা বিল্ডিং হয়, সে তো নিজে কিছু বলতে পারে না, কিন্তু আমরা শুনলেই এইটা বুঝে নিতে পারছি যে হোয়াইট হাউস মিনস হোয়াইট হাউসকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে। তাহলে এই মেটাফরটা বোঝার জন্য আমার কোনো এক্সপার্টের প্রয়োজন হলো না, যেটা অবভিয়াস সেটা বললেই এই মেটাফরটা বোঝা হয়ে যায়। তুমি যখন কোনো কবিতা পড়বে, কোনো মেটাফর আসবে কবিতাতে, তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে যে সব থেকে অবভিয়াস যেটা সেটা তোমাকে নিতে হবে, আর বাকি যে ইন্টারপ্রিটেশনগুলো হয় সেগুলো হচ্ছে বিভিন্ন লোকের বিভিন্ন কল্পনা প্রসূত অ্যানালিসিস। তাহলে সেগুলো আমরা ধরবো না। তাহলে মেটাফরকে তোমরা এইভাবে অ্যাপ্রোচ করবে, এবং আমরা এইখানে মেটাফরগুলোকে ঠিক সেইভাবেই অ্যাপ্রোচ করব।
না আরেকটু বলে নিই, এখানে যে স্পিকার, ইন্টারনাল স্পিকার আছে, সে বলতে পারে একটা মনস্টার, এবং সে একটা দৈত্য, এবং সে শিকার খুঁজছে। এবং পোয়েমটা যখন আমরা যত নিচের দিকে যাব, দেখব যে এই পোয়েমটা বা এই স্পিকারটার মনোভাবটা এই পোয়েমের মধ্যে দিয়ে প্রকাশ পাবে, এবং একটা এই পোয়েমটা পুরো একটা ডাউনওয়ার্ড স্পাইরাল, মানে খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সেটা আমরা যখন পোয়েমটা পড়বো তখন বুঝতে পারবো। তোমাদের আগেই বলে রাখি যে এই পোয়েমে যে ডিউক আছেন, ওনাকে কিন্তু কেউ স্পর্শ করতে পারবে না, বিকজ হি ইজ ওয়েলদি, কারণ তার মধ্যে প্রভূত ক্ষমতা আছে এবং তার অনেক পরিচয় আছে। তার মানে সে যা করবে সেটাকেই বাকি সবাইকে মেনে নিতে হবে। এইরকমই একটা শক্তিশালী ব্যক্তি কিন্তু দ্য ডিউক। এটা লাস্ট পয়েন্ট। এই পোয়েমটা পড়ার সময় যে জটিলতাটা আসে, দুটো জটিলতা আসে, আমি সেটা বলে দিচ্ছি। একটা জটিলতা হচ্ছে আমরা পোয়েমগুলো পড়ে অ্যাবসার্ড ইন্টারপ্রিটেশন করি, মানে যে যা ইচ্ছা একটা ইন্টারপ্রিটেশন করে সেটা বলে দিই, সেটাতেই কিন্তু এই পোয়েমটা আরও জটিল হয়ে যায়। তো সেই জন্য ওই অ্যাবসার্ড ইন্টারপ্রিটেশন করবো না। আর সেকেন্ড থিং হচ্ছে, যেটা হয়তো অনেক পোয়েম অ্যানালিসিসে পাবে, সেটা হচ্ছে এটার মধ্যে কোনো হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, বা রিয়েল লাইফ থেকে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। অনেকেই বলবে যে এটাতে যে ডাচেস আছে সে হচ্ছে এই ডাচেস, ইনফ্যাক্ট অনেক ছবি আছে, বাট নো, এই কোনো ইন্টারপ্রিটেশনে তোমরা যাবে না, কারণ এই ইন্টারপ্রিটেশনে গেলেই থিংস উইল বিকাম কমপ্লেক্স, জটিল হয়ে যাবে। কারণ ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ডিফারেন্ট পিপল উইল হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, তাহলে তুমি কার ওপিনিয়নটা নেবে? তাহলে এই দুটো জিনিসে যাবে না, তাহলেই কিন্তু এই পোয়েমটা জটিল থাকবে না। তাহলে কোনো অ্যাবসার্ড ইন্টারপ্রিটেশন করব না, আর এটা মনে করব না যে রিয়েল লাইফের সঙ্গে এই পোয়েমটার কোনো মিল আছে। এটা বলার পরে এবার আমরা লাইন বাই লাইন অ্যানালিসিসে চলে আসি। আমি যেটা আগে বললাম যে কীভাবে এই পোয়েমটাকে অ্যাপ্রোচ করবে, সেটা যদি তুমি পালন করো তাহলে দেখবে যে তুমি 50% নিজেই বুঝতে পারছো। এনিওয়েজ, ফার্স্ট লাইন, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড looking as if she were alive. I call that piece a wonder. Now, Fra Pandolf's hands worked busily a day, and there she stands. খুব সিম্পল যাবো, দ্যাটস মাই লাস্ট ডাচেস লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। মানে সেই স্পিকার দ্য ডিউক সেই এমিসারি বা প্রতিনিধির উদ্দেশ্যে বলছে যে ওই দেওয়ালে যে পেন্টিংটা আপনি দেখতে পাচ্ছেন, সেই পেন্টিংটা হচ্ছে আমার লাস্ট ডাচেস, মানে আমার স্ত্রীর। অন দ্য ওয়াল, কোথায় আছে? পেন্টিংটা দেওয়ালের উপরে আছে। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, এবং ওই পেন্টিংটা এত সুন্দর যে দেখে মনে হচ্ছে সেটা নাকি জীবন্ত আছে। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার। নাও এখানে এই যে ওয়ান্ডার কথাটা আছে না, এই ওয়ান্ডার মানে হচ্ছে মিরাকল। নাও তোমরা যখন এই মানেগুলো নেবে না, যে স্যার কোন মানেটা আমরা নেব, প্লিজ তোমরা অক্সফোর্ড ওইডি, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, সেইখানে যে মানে আছে সেই মানেটাই নিতে হবে না। ওয়ান্ডারের অনেক মানে দেওয়া আছে অ্যাজ পার দ্য ওইডি মানে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, কিন্তু এখানে আমরা মিরাকল এই মানেটা নেব। তার মানে ডিউক ওই ছবিটা দেখিয়ে বলছে যে ওই ছবিটা এত সুন্দরভাবে করা হয়েছে যে অ্যাজ ইফ দেখে মনে হচ্ছে এটা একটা বিস্ময় না, এটা একটা মিরাকল। এবং লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, এবং দেখে মনে হচ্ছে যেন ওটা একটা জীবন্ত ছবি, মানে ওটা ছবি নয়, ওটা একটা জীবন্ত জিনিস। এবং সেই জন্যই আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, এবং সেই জন্য আমি ওই ছবিটাকে মনে করি একটা মিরাকল। নাও ফ্রা প্যান্ডলস হ্যান্ডস ওয়ার্ক বিজিলি আ ডে অ্যান্ড দেয়ার শি স্ট্যান্ডস। না এখান থেকে আমরা আরও একটা তথ্য পেলাম যে এই ফ্রা প্যান্ডলফ একটি পেইন্টার, উনি এই ছবিটা এঁকেছিলেন। হিস্টোরিক্যাল কনটেক্সট খুঁজো না তুমি হিস্ট্রিতে যে, বা ইটালিয়ান রেনেসান্সে যে সেখানকার পেইন্টার খুঁজতে বসো না। এই ফ্রা প্যান্ডলফ এটা কিন্তু একটা ইম্যাজিনারি পেইন্টার, এর নামটাও ইম্যাজিনারি, এর অস্তিত্ব শুধুমাত্র এই পোয়েমটার মধ্যেই আছে। নাও হ্যান্ডস ওয়ার্ক বিজিলি আ ডে। প্রথমেই এই ফ্রা প্যান্ডলফ, এই ফ্রা কথাটা আছে, এই ফ্রা কথাটা তুমি যদি গুগল করো তাহলে দেখবে ফ্রা এই ফ্রায়ার এই কথাটা থেকে এসছে। ফ্রায়ার হচ্ছে প্লুরাল, তার সিঙ্গুলার হচ্ছে ফ্রা। এই উপাধিটা তাদেরকেই দেওয়া হতো যারা একটা স্পেশাল রিলিজিয়াস অর্ডার থেকে বিলং করতো অ্যাজ পার দ্য ক্রিশ্চিয়ানিটি। যেমন আমাদের এখানে আছে না, আমাদের এখানে বলা হয় সাধু, স্বামীজি, এরকম উপাধি দেওয়া হয়। তো সেই রকমই ধরে নাও যে এই স্বামীজি উপাধি, সেরকমই একটা উপাধি এই লোকটার আছে। তার মানে এই লোকটা কোনো রিলিজিয়াস অর্ডার থেকে বিলং করে। এবং স্পেশালি এই ফ্রা উপাধি যাদের দেওয়া হতো তাদের কিন্তু 3টে
ভাও বা শপথ নিতে হতো। এই তিনটে জিনিস তাদের নিষিদ্ধ ছিল। এই তিনটে জিনিস ছিল পভার্টি মানে দারিদ্রতা, দারিদ্রতা মানে তারা নিজেরা কিছু কিনতে বা নিজেরা কোনো কিছুর অধিকারী হতে পারবে না। এমনকি তারা যে জামা কাপড়টা পরতো সেইটাও তাদের ঊর্ধ্বতন যে সমস্ত রিলিজিয়াস অর্ডারের ব্যক্তি ছিল তাদেরগুলো তারা পরতো। সেকেন্ড হচ্ছে ওবিডিয়েন্স, ওবিডিয়েন্স মানে বাধ্যতা। তারা যে কোনো জিনিসকে, বাধ্যতা মানে কি, এটা জোর করে বাধ্যতা নয়, তাদেরকে যদি বলা হতো তোমরা আজকে সবজি কাটো, সেই জিনিসটাই তারা মেনে নিত এবং তারা খুশি হয়েই সেই জিনিসটা করতো। এটাকে বলে বাধ্যতা, ওবিডিয়েন্স, ওবিডিয়েন্স টুয়ার্ডস দ্য গড। আর একটা জিনিস যেটা তারা শপথ নিত সেটা হচ্ছে চ্যাস্টিটি। চ্যাস্টিটি মানে তারা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যেতে পারবে না, মানে এটা নিষিদ্ধ ছিল। যদি তুমি যাও, তুমি যদি ধরা পড়ো, তাহলে তোমাকে বহিষ্কার করা হবে। এটাকে বলা হয় চ্যাস্টিটি। চ্যাস্টিটি মানে নো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, অর তুমি কোনো ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এই তিন ধরনের শপথ তাদেরকে নেওয়া হতো। তাহলে এই ফ্রা মানে হচ্ছে এই ব্যক্তিটাও এই তিনটে শপথ নিয়েছিল। যাই হোক, এই তিনটে ইনফরমেশন আমি দিলাম, এটা পরে কাজে লাগবে। তাহলে হ্যান্স ওয়ার্ক বিজিলি আ ডে। না, ওয়ার্ক বিজিলি আ ডে, তো এটা থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ওই যে পেন্টিংটা উনি করেছিলেন সেটা উনি একদিনের মধ্যেই করেছিলেন, সেই জন্য আ ডে বলা হচ্ছে। না, উনি একদিনের মধ্যে পেন্টিংটা কেন করেছিলেন এটা জানতে গেলে কোনো ইন্টারপ্রিটেশনে যাওয়ার দরকার নেই। এটা খুব সিম্পল। এখানে দেখা যাচ্ছে যে প্রথম লাইনটা ছিল যে পেইন্টেড অন দ্য ওয়াল, কিন্তু পেইন্টিং অ্যাকচুয়ালি ক্যানভাসে হয়। তাহলে এই পেইন্টিংটা কোথায় করা হয়েছিল? দেওয়ালে করা হয়েছিল। এবং সেই সময়, সেই রেনেসান্সের সময় ফ্রেস্কো পেইন্টিং করা হতো। তার মানে বোঝা যাচ্ছে দিস ইজ নট অ্যান অর্ডিনারি পেইন্টিং, এটা হচ্ছে একটা ফ্রেস্কো পেইন্টিং। না, এই ফ্রেস্কো পেইন্টিংটার পদ্ধতিটাকে সেটা জানলেই আমরা কেন ওয়ার্ক বিজিলি আর ডে এইটা বলা হচ্ছে সেটা বুঝতে পারবো। গেস, ফ্রেস্কো পেইন্টিং মানে হচ্ছে যে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালের উপরে প্লাস্টারের কোট দেওয়া হয় এবং সেই প্লাস্টারের কোট দেওয়ার পরে সেই প্লাস্টারটা শুকিয়ে যাওয়ার আগেই সেখানে পেইন্ট করতে হয়। এটাকে বলা হয় ফ্রেস্কো পেইন্টিং। এবং ইটালিতে এটা খুব বিখ্যাত, এবং ইটালির বিভিন্ন চার্চে, যেমন কি মাইকেল অ্যাঞ্জেলো ফ্রেস্কো পেইন্টিং করাতে বিখ্যাত ছিলেন। তাহলে অবভিয়াসলি এখানে বোঝা যাচ্ছে ওয়ার্ক বিজিলি, কারণ কি ওই প্লাস্টারটা শুকিয়ে যাওয়ার আগেই তাকে পেইন্টিংটা শেষ করতে হবে। আর ডে কেন? কারণ সেটা সানরাইজ থেকে সানসেটের মধ্যেই শেষ করতে হবে, কারণ তখন তো অত ভালো লাইটের ব্যবস্থা ছিল না। তাহলে যদি সানসেট হয়ে যায়, অন্ধকার নেমে আসে, তাহলে ওই পেইন্টিংটা শেষ করা সম্ভব হবে না। তার মানে বোঝা যাচ্ছে ওই ফ্রেস্কো পেইন্টিংটা একদিনের মধ্যে কেন সম্পন্ন করা হয়েছিল আর কেন বিজিলি সে কাজ করছিল, বিকজ ইট ওয়াজ আ ফ্রেস্কো পেইন্টিং। উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার। নাও এখানে একটু সেটিংটা বলে নিই। আগেকার যুগে যে রেনেসান্স ভিলা হতো সেটার খুব উঁচুতে এন্ট্রি থাকতো এবং সেটা দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে হল, বেডরুম এরকম থাকতো। এবং সেই যখন নিচে নামা হতো তখন প্রত্যেকটা সিঁড়ির মোড়েতে একটা প্ল্যাটফর্মের মতো করা থাকতো এবং সেই প্ল্যাটফর্মের দেওয়ালে কোনো জায়গায় দেওয়ালে ছবি, কোনো জায়গায় ব্রোঞ্জের মূর্তি এরকম রেলিং বরাবর রাখা থাকতো। তো এইরকমই একটা প্ল্যাটফর্মের একটা দেওয়ালের উপরে এই ছবিটা ছিল এবং তার সামনে, সেই ছবিটাকে যাতে ভালোভাবে দেখা যায়, তার সামনে একটা বেঞ্চ রাখা ছিল এবং সেই বেঞ্চে বসে সবাই সেই ছবিটাকে দেখতো। তো এখানে উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার মানে সেই বেঞ্চেই এই ইন্টারনাল অডিয়েন্সকে বসতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে আপনি বসুন, বসে এই ছবিটাকে দেখুন। আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন। না, এখানে বাই ডিজাইন মানে অ্যাজ পার দ্য ওইডি, অন পারপাস। তার মানে এখানে ডিউক বলছেন যে আমি ফ্রা প্যান্ডলফ কথাটা একটা উদ্দেশ্য নিয়েই বললাম। তার মানে বোঝা যাচ্ছে এই যে আর্ট লেসন ওই যে এমিসারিকে বা প্রতিনিধিকে ডিউক দিচ্ছেন, সেটার পিছনে নিশ্চয়ই একটা পারপাস বা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি আমরা পরে জানব। For never read strangers like you that pictured countenance, the depth and passion of its earnest glance. But to myself they turned, since none puts by the curtain I have drawn, and seemed as they would ask me, if they durst, how such a glance came there. For never read strangers like you that pictured countenance. Now read মানে কি? পড়া। তাহলে এখানে প্রথমে উনি বললেন যে এই দেখো এটা হচ্ছে আমার ডাচেস, ওনার পিকচার, লাস্ট ডাচেস, আমার যে
ফর্মার ডাচেস ছিল ওনার পিকচার। এবং দেখবে যে পড়া জিনিসটা কি, পড়া মানে হচ্ছে যে দেয়ার শুড বি সাম ওয়ার্ডস থাকলে তাহলেই তো সেটাকে পড়া সম্ভব। কিন্তু আমরা যদি সোজাসুজি বিচার করি, এখানে রেড সে কিন্তু তাকাতে বলছে একটা মুখের দিকে। না, আমি যদি একটা মুখের দিকে তাকাই তাহলে মুখের মধ্যে তো কোনো ওয়ার্ডস থাকে না। মুখের মধ্যে কী গেছে, চোখ থাকে, নাক থাকে, ঠোঁট থাকে, গাল থাকে, সেগুলো তো আর পড়ার বিষয়বস্তু নয়। এই যে মুখ চোখ সেইগুলোকেও পড়া যায়, তার মানে অ্যাকচুয়ালি সেগুলোকে কীভাবে পড়া যায়, যদি আমি মুখ চোখের পিছনে চলে যাই এবং আমি আমার ইন্টারপ্রিটেশন যে ও কী ভাবছে ওর এক্সপ্রেশন থেকে বুঝতে পারি, তাহলে সেটাকে বলা হয় পড়া। তার মানে এখানে ডিউক ওই শুধুমাত্র ছবিটা নয়, ওই ছবিটার মধ্যে মানে ওই ছবিটার মধ্যে নাক চোখ মুখ দেখার জন্য বলছেন না, তার পিছনে যে অভিব্যক্তি আছে ওই মুখটায়, সেই অভিব্যক্তিটা পড়ার কথাই বলছেন না। এই অভিব্যক্তিটা মুখের কি সেটা ডিফারেন্ট পিপল ডিফারেন্টভাবে ইন্টারপ্রিট করবে। এইখানে কিন্তু আমরা ওই মুখের অভিব্যক্তিটা ডিউকের চোখ দিয়ে দেখবো যে ডিউক ওই অভিব্যক্তিটাকে কীভাবে করছেন, এটা কিন্তু আমাদের মাথা রাখবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মানে ডিউক কীভাবে দেখছেন এক্স্যাক্টলি সেই ডিউকের চশমা দিয়েই বা ডিউকের চোখ দিয়েই আমরা ওই পিকচারে যে ডাচেস আছে তার অভিব্যক্তিটা পড়ব, সেটা আমরা পরে আসছি। তাহলে এখানে স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স মানে মুখ বা মুখের অভিব্যক্তির কথা বলা হচ্ছে। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, ওই ছবিটার মধ্যে যে চাউনিটা আছে সেই চাউনিটার মধ্যে একটা গভীরতা আছে এবং আবেগ আছে। এটা কিন্তু আমি নয়, এটা কিন্তু পোয়েট নয়, এটা কিন্তু দি ডিউক বলছে। বাট টু মাইসেলফ দে টার্ন, এবং সেই অভিব্যক্তিটা এত গভীর এবং এত আবেগময় কেন, বা ওই চাউনিটা এত গভীর বা এত আবেগময় কেন, সেটা যারাই আমার এই ছবিটা দেখে তারা কেউ বুঝতে পারে না। এবং সেই জন্যই তার একটা ব্যাখ্যার জন্য ডাচেসের চাউনিটা এরকম কেন, এই ব্যাখ্যার জন্য তারা সবাই আমার দিকে তাকায়। Since none puts by the curtain I have drawn for you but I, কারণ কি, কারণ ধরো একটা ফ্রেস্কো পেন্টিং আছে, সেই ফ্রেস্কো পেন্টিংটা যদি খুব স্পেশাল হয় তাহলে সেটার মধ্যে কি একটা পর্দা দেওয়া থাকতো এবং সেই রিংয়ের মতো দেওয়া থাকতো এবং সেই রিং দিয়ে পর্দাটাকে টাঙানো থাকতো এবং কেউ যখন আসতো তখন সেটাকে টেনে সেটাকে উন্মোচন করা হতো পেন্টিংটাকে, আবার যখন চলে যেত তখন সেটাকে আবার বন্ধ করে দেওয়া হতো। তো ডিউকে এরকমই একটা ব্যবস্থা করেছিলেন। এই পুটস বাই মানে টেনে একদিকে সরিয়ে দেওয়া। সিন্স নান পুটস বাই মানে ওই ছবিটা কেউই উন্মোচন করার কারোরই অধিকার নেই, আমি একমাত্র যাকে দেখানোর ইচ্ছা হয় তাকে দেখানোর সময় ওই পর্দাটাকে উন্মোচন করি। পুটস বাই মানে পুল অ্যাসাইড দ্য কার্টেন আই হ্যাভ ড্রন, এবং এই পর্দাটা আমিই লাগিয়েছি। ফর ইউ, এবং এই পর্দাটা সরালাম আমি তোমার জন্য। অ্যান্ড সিমড as they would ask me if they durst how such a glance came there, তাদেরকে দেখে মনে হতো তারা এটা আমাকে জিজ্ঞাসা করতে চাইছে, যদি তাদের সাহস হয় যে এরকম একটা চাউনি এই ছবিটার মধ্যে বা ওই ডাচেসের মধ্যে কিভাবে এলো। ইফ দে ডার্স্ট, এখানে একটাই খালি ওয়ার্ড আছে যে ইফ দে ডার্স্ট, মানে তারা যদি সাহস করে। না, এটা তো একটা খুবই একটা সিম্পল কোয়েশ্চেন, রাইট? কি এই যে ডাচেসের মুখে এরকম একটা চাউনি, এই চাউনিটা কেন এসছে? তো এটা জিজ্ঞাসা করার জন্য সাহসের কেন প্রয়োজন হবে? না, প্রথমে আর একটু পিছনে চলে যাই। ওখানে উনি বলছিলেন না, অ্যান্ড সিমড অ্যাজ দে উড আস্ক মি। আর সিমড মানে কি, মানে তাদেরকে দেখে মনে হয় যে তারা আমাকে এটা জিজ্ঞাসা করতে চাইছে। দ্যাট মিনস নোবডি হ্যাজ আস্কড, কেউ জিজ্ঞাসা করেইনি। এই যে ডিউক, সে তার টুইস্টেড মেন্টালিটিতে নিজেই ভাবছে যে আমাকে তাদের দেখেই মনে হতো যে তারা আমাকে এটা জিজ্ঞাসা করতে চাইছে, অ্যাকচুয়ালি কিন্তু কেউ জিজ্ঞাসা করেনি। তার মানে এই যে ডাচেসের মুখে যে চাউনি বা ওনার যে ফেশিয়াল এক্সপ্রেশন, যার মধ্যে একটা ডেপথ আছে, গভীরতা আছে এবং যার মধ্যে একটা আবেগ আছে, সেই চাউনিটা ওনার পছন্দ ছিল না এবং ওনার কাছে ওটা একটু অফেন্সিভ মনে হতো। অফেন্সিভ মানে ঠিক ভদ্র সভ্য নয়, এবং সেই জন্যই ওনার মনে হতো যে কেউ এটা জিজ্ঞাসা করতে তাকে সাহস পেত না। ডেয়ার্স মানে সাহস করা, তাহলে সাহস কখন করবেন? যে আমি যদি এরকম করে জিজ্ঞেস করি বা সেন্সুয়ালি তাকিয়ে আছে মনে হচ্ছে ডাচেস, তো ওনার মনে হতো এই ডাচেসের যে চাউনিটা সেটার মধ্যে একটা কুরুচিকর ব্যাপার আছে, সেটার মধ্যে একটা অফেন্সিভ ব্যাপার আছে, এবং একটা ডিউক, একটা খুব সম্ভ্রান্ত ওয়েলদি একটা পাওয়ারফুল লোক, তাকে
এই ব্যাপারটা জিজ্ঞাসা করার কেউ সাহস পেত না। তাহলে এই পুরো ব্যাপারটাই কিন্তু এই ডিউকের মনের মধ্যে চলছে। কেউ কিন্তু এরকম মন্তব্য করেনি কোনো দিন যে এই ডাচেসের যে চাহনি, সেই চাহনিটা অফেন্সিভ বা এই চাহনিটার মধ্যে একটা কুরুচির ইঙ্গিত আছে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস। তার মানে তুমি প্রথম নয় যে আমার দিকে ঘুরে এই প্রশ্নটা করতে চাইছো। স্যার, দ্যাট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স ওনলি কল দ্যাট স্পট অফ জয় ইন টু দ্য ডাচেস চিক। না, এখানে একটা তথ্য পেলাম যে স্যার, তার মানে যাকে অ্যাড্রেস করা হচ্ছে সে হচ্ছে সিঙ্গেল মেল, এবং এই হচ্ছে একটা এমিসারি, মানে একটা প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, যে ইন্টারনাল অডিয়েন্সের সঙ্গে এই ইন্টারনাল স্পিকারটা কথা বলছে, মানে দ্য ডিউক, এবং তাকে সে স্যার বলে সম্বোধন করছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সে তার সমতুল্য না হলেও খুব একটা ফেলনার নয়, মানে সেও একটা সোসাইটির একটা আপার ক্লাস থেকে বিলং করে। বাট ডিউক যে স্থানে আছে সেই স্থান থেকে হয়তো বিলং করে না, বাট তাও ওকে একদমই অগ্রাহ্য করা যায় না, এবং তার জন্যই ডিউক ওনাকে স্যার বলে সম্বোধন করছে। And then the Duke said, "Sir, that was not her husband's presence only called that spot of joy into the Duchess' cheek." Now, spot of joy মানে ব্লাশ করা বা লজ্জায় লাল হয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড স্পট অফ জয়। না, এই স্পট অফ জয় বা ব্লাশ করা, এটা যদি আমরা ফিজিওলজিক্যালি দেখি তাহলে দেখা যাবে যে যখন কেউ লজ্জা পায় তখন দেখবে তার এই নেক থেকে বা গলা থেকে ব্লাড দে রাশ টুয়ার্ডস দ্য ফেস, সেটা মুখের দিকে যায়, এবং তার ফলে কারোর যদি গায়ের রং ফর্সা হয় তাহলে সেই গালের মধ্যে লাল লাল ছোপ দেখা যায়, এবং তারপরে যখন সে আবার আস্তে আস্তে যখন সাধারণ অবস্থায় ফিরে আসে তখন সেই রক্ত আবার গাল থেকে বা মুখ থেকে গলা দিয়ে নামতে শুরু করে, এবং তখন সেই স্পটগুলো মিলিয়ে যায়। এটাকেই বলা হয় লজ্জায় লাল হয়ে যাওয়া। এখানে ওই স্পট অফ জয়টা ওই পেন্টিংয়ের মধ্যে দেখা যাচ্ছে, যে পেন্টিংয়ের মধ্যে যে মেয়েটি আছে মানে দি ডাচেস, সেই ডাচেসের গালগুলো লাল হয়ে আছে, মানে ব্লাশিং করছে বা এইমাত্র হয়তো ব্লাশ করেছে, এরকম একটা অভিব্যক্তি আছে। ডিউক বলছে ওই যে আপনি অভিব্যক্তিটা দেখছেন বা ওই যে আপনি স্পট অফ জয়টা দেখছেন, সেটা কিন্তু শুধুমাত্র আমি প্রেজেন্ট থাকলে যে হয় সেটা নয়। তিনি ডাচেস ছিলেন, শি ওয়াজ আ ইয়াং বিউটিফুল ওম্যান। যখন তাকে কেউ কমপ্লিমেন্ট করে বা প্রশংসা করে, সেরকম অন্য আর 5টা ইনোসেন্ট মেয়ের মতো সেও জানে না সেটাকে কীভাবে গ্রহণ করতে হবে, এবং সেই জন্য সে কী করে, কিছু না করতে পারে সে ব্লাশ করে, এবং সেইটাই আমরা এই ছবিটাতেও দেখতে পাচ্ছি। এবং এর পরে যেও দেখতে পাবো যে শি ইজ জাস্ট আ বিউটিফুল গার্ল, যে হামেশাই প্রশংসা পেতে থাকে, কিন্তু প্রশংসাটাকে সে ঠিকমতো নিতে পারে না বলে তার লজ্জা লাগে, এবং সেই স্পট অফ যায় মানে সে লজ্জায় রাঙা হয়ে যায়। Now the Duke said, perhaps Fra Fandolf chanced to say, her mantle laps over my lady's wrist too much. ডিউক বলছেন হতে পারে, এই যে এখানে বলেছে না পারহ্যাপস মানে হতে পারে, আর চ্যান্স টু সে, এখানে চ্যান্স টু মানে হচ্ছে হ্যাপেন টু সে। না, ওই হ্যাপেন টু এটা হচ্ছে একটা ফ্রেজ। ইফ ইউ গো টু OED মানে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, তাহলে দেখবে কোনো একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটাকে তুমি যদি আরও সফট করতে চাও বা আরও পোলাইটলি বলতে চাও, তখন এই হ্যাপেন টু কথাটা বলা হয়। লেট মি গিভ অ্যান এক্সাম্পল, আই নো দি আনসার টু দ্যাট কোয়েশ্চেন, এটা একটা বললো। আরেকজন বললো আই হ্যাপেন টু নো দি আনসার অফ দ্যাট কোয়েশ্চেন। না, ওই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্বিতীয়টাতে আমি যদি বাংলাতে ট্রান্সলেট করি তাহলে এরকম বলতে চাইছি, আমার মনে হয় হ্যাঁ আমি আনসারটা জানি, তার মানে এটা আরও পোলাইটলি, আরও সফটলি, আরও ইনডাইরেক্টলি বলছে। আর প্রথমটা আরও রুড ছিল, হ্যাঁ আমি আনসারটা জানি। তো তাহলে এই চ্যান্স টু মানে খুব পোলাইটলি যখন কিছু বলা হয় তখন এই চ্যান্স টু কথাটাকে ইউজ করা হয়। ডিউক বলছে ফ্রা প্যান্ডলফ হয়তো বলেছে যে হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রেস্ট টু মাচ। ম্যান্টেল মানে কি, একটা খুবই আভিজাত, একটা খুব এক্সপেন্সিভ, খুব দামি একটা শল, যে শলটা মানে রেনেসান্সের যুগে মেয়েরা তাদের শরীরে জড়িয়ে থাকতো। ডিউক বলছেন যে হতে পারে ফ্রা প্যান্ডলফ এই কথাটা বলেছে যে আপনার শলটা দিয়ে আপনার রেস্টটা খুব বেশি ঢাকা পড়ে গেছে, ওটা শলটা একটু সরিয়ে নিন, এবং সেই কারণের জন্যই হয়তো ডাচেস লজ্জা পেয়ে গেছে বা লজ্জায় রাঙা হয়ে গেছে। এই পুরো ব্যাপারটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্মতা আছে। এই যে ফ্রা প্যান্ডলফ যে পেইন্টার, সেই কিন্তু মাই লেডি মানে ডাচেসকে পেইন্ট করছে,
এবং তাকে সে সম্মান করে, তাকে কিন্তু এরকম সরাসরি বলবে না যে হে তোমার শলটা একটু সরাও তো, তোমার রিস্টটা দেখা যাচ্ছে না, এরকম কখনো হতে পারে না। সে নিশ্চয়ই থার্ড পার্সন অ্যাড্রেসিং করে, মানে সরাসরি ডাচেসকে না বলে থার্ড পার্সন অ্যাড্রেস করে যে মাই লেডি, এইটা বলে হয়তো বলেছে যে আপনি যদি শলটা একটু সরান, কারণ শল তো আমি প্রায় হামেশাই এঁকে থাকি, তাহলে আমি হয়তো আপনার রিস্টটাকে একটু আঁকতে আমার সুবিধা হবে, এরকমভাবে বলছে। মানে পুরো ব্যাপারটার মধ্যে একটা ডেলিকেসি আছে, সূক্ষ্মতা আছে, এখানে কিন্তু সেক্সুয়ালিটি বা ফ্লার্টেশিয়াসনেস বা কোনো ধরনের কুরুচিকর কোনো মনোভাব নেই। এখানে ফ্রা প্যান্ডলস যে মন্তব্যগুলো করেছিলেন সেগুলো খুবই ইনডাইরেক্ট করেছিলেন এবং খুবই সূক্ষ্মতার সঙ্গে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কিন্তু করেছিলেন। অর পেইন্ট must never hope to reproduce the faint half blush that dies along her throat. ডিউক বলছে বা ওকে, বা এটাও হতে পারে যে ফ্রা প্যান্ডলকে এটা বলেছে যে পেইন্ট must never hope to reproduce the faint half blush. নাও এখানে faint half blush that dies, প্রথমে এই ডাইজ কথাটা আমরা একটু বিবেচনা করি। দেখো এই ডাইজ মানে আমরা কি জানি, ডাইজ মানে মিলিয়ে যাওয়া হয়, কিন্তু সবসময় মরে যাওয়া হয় না, মিলিয়ে যাওয়া। তাহলে এই যে মেয়েটি, এই মেয়েটি এত লাজুক এবং এতটাই সূক্ষ্ম, তাহলে সে যখন তাকে বললো যে আপনার শলটা সরান, আপনার রিস্টটা তাহলে আমার আঁকতে সুবিধা হবে, এইটুকু কথাতে সে ব্লাস্ট করলো, তার মানে তার যত ব্লাড ছিল সেসব নেক থেকে গিয়ে মুখের মধ্যে দেখা দিল, তাহলে লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। নিয়ে তারপরে আবার সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল, তার মানে মুখের মধ্যে থেকে রক্তটা আবার নেক দিয়ে শরীরে ছড়িয়ে পড়ছিল, মানে সে আবার তার ন্যাচারাল কমপ্লেকশন, মুখের যে রং সেটা ফিরে পাচ্ছিল। এই জিনিসটাকে বলা হচ্ছে ডাইজ। বলছে যখন এরকম হচ্ছিল তখন আবার হয়তো ফ্রা প্যান্ডলফ এরকম বলেছে যে পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রডিউস পেইন্ট হাফ ব্লাশ। আপনার মুখের মধ্যে যে লাজুকতা আছে বা আপনার গালগুলো যে লজ্জায় রাঙা হয়ে গেছে, সেইটা কোনো পেইন্টিং দিয়ে ধরা সম্ভব নয়। এবং সেটা হয়তো খুব সে ইনডাইরেক্ট এবং খুব রেসপেক্টফুলি বলেছে, কিন্তু এইটুকু কমপ্লিমেন্টের সঙ্গে সঙ্গেই আবার তার গালগুলো লজ্জায় লাল হয়ে উঠল। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. Such stuff মানে এই ধরনের কথাবার্তা was courtesy. নাও এই courtesy এটার মানে হচ্ছে যে ভদ্রতা। স্পেশালি সেই রেনেসান্সের যুগে ইভেন কিছু কোড অফ কন্ডাক্ট ছিল, যে কোর্টে বা একটা সভাতে একটি মহিলা এবং একটি পুরুষ তারা যখন একজন আরেকজনের সঙ্গে দেখা করবে তারা কি ধরনের ব্যবহার করবে, তো এই সব ম্যানারিজমের একটা প্রথা ছিল অভিজাত সম্প্রদায়, এবং তারা জানতো একজন আরেকজনের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, কী বলতে হয় এবং কি বলা উচিত নয়। তো ডিউক বলছেন হতে পারে মাই ডাচেস হয়তো এগুলো করছিলেন কারণ ওনার মনে হতো এগুলো হচ্ছে ভদ্রতা। তো ডিউক বলছেন যে হয়তো মাই লাস্ট ডাচেস উনি ভাবতেন যে এইরকম লজ্জা পাওয়া বা লজ্জায় রাঙা হয়ে যাওয়া, কেউ যদি কমপ্লিমেন্ট করে সেটা হচ্ছে একটা ভদ্রতা, এবং তার জন্যই হয়তো উনি সেটা করতেন। তার মানে দেখো এই যে ডিউক উনি নিজেই বলছেন যে কেউ যদি কমপ্লিমেন্ট করছে এবং তার প্রত্যুত্তরে একটি মহিলা যদি লজ্জায় রাঙা হয়ে যায়, সেটা ছিল উইদিন কার্টেসি। সেই সময় সবাই এই জিনিসটাই করতো। ডিউক এটা বলছে, বাট স্টিল হি ইজ জেলাস অ্যাবাউট ইট, কি না ঠিক আছে কার্টেসি হলেও এটা করা উচিত আমি জানি, তা সত্ত্বেও শি শুডন্ট ডু দ্যাট, তার সেটা করা উচিত হয়নি। শি শুড অনলি ডু দ্যাট অন দ্য প্রেজেন্স অফ মি, আমি যখন থাকবো, আমি কেবলমাত্র আমার ডাচেসের স্পট অফ জয়ের কারণ হতে পারি। She had a heart, how shall I say, too soon made glad, too easily impressed. She liked whatever she looked on, and her looks went everywhere. Sir, that was all one, my favor at her breast. Now, এরপরে সেটা বলছে দেখো, বলছে she had a heart, how shall I say, মানে সে এমন ভাব করছে যে তার কথা জোগাচ্ছে না ঠিকঠাক বলার জন্য, কিন্তু আমরা যদি এর আগে পুরো লাইনগুলো অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো উনি কিন্তু পারফেক্ট আয়াম্বিক পেন্টামিটারে রিদম ফলো করছেন। তার মানে এখানে কোনো সন্দেহ নেই যে ওনার কথা জোগাচ্ছেন না বা উনি কথা বলতে পারছেন না। এটাকে একটা রেটরিক ধরা যেতে পারে। রেটরিক মানে কি, এটা একটা প্রশ্নের মতো, কিন্তু উত্তরের আশা করা হচ্ছে না এই প্রশ্নটা থেকে। ইনফ্যাক্ট এটার মধ্যে একটা উত্তর
লুকিয়েই আছে। একটা এক্সাম্পল দিলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি বলি কি একটা পলিটিশিয়ান হয়তো স্পিচ দিচ্ছে, সেই স্পিচে বলছে যে হ্যাঁ আমার অপোনেন্ট পার্টির যিনি আছেন তার যত বিবাহ বহির্ভূত বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে সেগুলো সম্বন্ধে আমি বলতে চাইছি না, যে বা ওগুলো তো আমি বলতেই চাইছি না, যে হ্যাঁ ওর 5টা বিবাহ করেছিল, তার মধ্যে চারটে স্ত্রীকে সে মারধর করে, না আমি ওগুলো বলতে চাইছি না, বাদ দাও আমি ওগুলো বলতে চাইছি না। এরকম যদি কেউ বলে তার মানে সেটাকে কী বলে, যে সে বলেই ফেললো, বাট সে বলছে কি না আমি ওইসব ব্যাপারে আলোচনা করতে চাইছি না, দিস ইজ টু লো ফর মি। কিন্তু এই সব কিছু বলে সে যেটা বলতে চাইছিল সেটা কিন্তু বলেও দিল, এবং কিছুটা ছেড়ে দিয়ে সেটা অডিয়েন্সের ওপরে সে ভাবতে দিল। তাহলে এই ধরনের স্টাইলকে বলা হয় রেটরিক। তো এখানে দ্য ডিউক সেই রেটরিকটাই ইউজ করছে। তো ডিউক বলছে শি হ্যাড হার্ড, হাউ শ্যাল আই সে, কীভাবে বলবো, টু সুন মেড গ্ল্যাড, মানে যেটা খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত, টু ইজিলি ইমপ্রেস, যেটা খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যেত বা ভালো লেগে যেত। শি লাইক হোয়াট এভার শি লুকড অন, যাই দেখতো সেটাকেই সে পছন্দ করে নিত। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, আর একটা ব্যাপার হচ্ছে সে চারিদিকে তাকাতো। তাহলে এখান থেকে ডিউকের যে আস্তে আস্তে যে বিকৃত মনস্কতা বা বিকৃত মানসিকতা, সেটার একটা আভাস আমরা পাচ্ছি, যে সে চাইতো যে ডাচেস আছে সে শুধু তাকেই যেন দেখে, তার দ্বারাই যেন প্রভাবিত হয়, তাকেই যেন পছন্দ করে। কিন্তু এই যে ডাচেস ছিল না আমার, সেই ডাচেস কি বলবো, যে কোনো জিনিসেই খুব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে পড়তো বা যে কোনো জিনিসকেই ভালোবেসে ফেলতো এবং চারিদিকে খুব বেশি তাকাতো। স্যার দ্যাট ওয়াজ অল ওয়ান, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, বলছে এই সব কিছুই তার কাছে, দ্যাট ওয়াজ অল ওয়ান মানে অল দ্য সেম, মানে সব কিছুই তার কাছে সমান, মানে সে প্রত্যেকটা জিনিসকেই সমান ইম্পর্টেন্স দিত। এটা কি সম্ভব প্রত্যেকটা জিনিসকে সমান ইম্পর্টেন্স দেওয়া যায়? মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, এখানে ফেভার মানে হচ্ছে গিফট, অ্যাট হার ব্রেস্ট মানে তখনকার যুগে রেনেসান্সে লো কাট গাউন, মানে যেটা গলাটা অনেকটা লো থাকতো, সেরকম গাউন পরা পারফেক্টলি নর্মাল ছিল এবং সেটার ডিগনিফাইড ধরা হতো। সে হয়তো খুব দামি সিল্কের একটা রুমালের মতো তাকে দিয়েছিল, যেটা সে বুকের মধ্যে পরতে পারে। দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য বাউ অফ চেরিজ সাম অফিশিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার। নাও দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, আর কি কি জিনিসটাকে ইমপ্রেস করতো? দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, এই পুরো লাইনটা বেসিক্যালি মানে হচ্ছে সানসেট, যে যখন সানসেট হতো সেটাকেও সে পছন্দ করতো। এটা কীভাবে সম্ভব? এই সব কিছুর দ্বারা সে যদি ইমপ্রেসড হয়ে যায় তাহলে আমার ইম্পর্টেন্সটা কোথায়, মানে সেটা সে উজ্জ্ব রাখছে। এটা যদি আমরা ডিউকের ভাষায় বলি তাহলে সে তো এইভাবে বলছে না, সে এইভাবে বলছে কি, এই যেমন ধরো দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, এই সানসেট হচ্ছে, সেটাকেও সে বলছে ওয়াও কি সুন্দর সানসেট, কত সুন্দর লাগছে আমার। ওর দ্য বাউজ অফ চেরি সাম অফিশিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, বা হয়তো কোনো অফিশিয়াস না, এই অফিশিয়াস কথাটার ডিকশনারিতে যদি যায় তার মানে হচ্ছে যে তাকে যতটা বলা হয় তার থেকে সে বেশি করে, তাকে বলা হয় অফিশিয়াস। অফিশিয়াস যে হয় তার প্রতি তুমি রাগ করতে পারো না, হয়তো মাঝে মাঝে বিরক্ত লাগে, বাট ইউ ক্যানট গেট অ্যাংরি অর জেলাস অ্যাট দ্যাট পারসন। ফর এক্সাম্পল তুমি হয়তো কোনো বিয়ে বাড়িতে গেছো, এবার বিয়ে বাড়িতে গেলে একজন হয়তো আছে, সে হয়তো তোমাকে খুব বেশি কেয়ার করছে, তোমাকে বলছে তোমার খাবারটা ঠিক আছে তো, তোমার চেয়ারটা যেখানে বসছে সেখানে ঠিক আছে তো, ফ্যানটা নিয়ে এসে হয়তো ঘুরিয়ে দিচ্ছে এবং বারবার এসে তোমাকে জিজ্ঞাসা করছে, আবার যে ওয়েটার আছে তাকে বলছে তুমি একে এক্সট্রা দিয়ে যাও, কিন্তু তুমি কি চাইছো? তুমি চাইছো কি সে যাতে আমাকে, হি শুড লিভ মি অ্যালোন, যে আমি যাতে একটু শান্তি করে খেতে পারি, কিন্তু তা সত্ত্বেও সে সেই জিনিসগুলো করছে বেশি বেশি করে। এই ধরনের একটা ব্যক্তির প্রতি না রাগা যায় না বিরক্ত হওয়া যায়, কারণ সে ভালো মেন্টালিটি নিয়ে আউট অফ রেসপেক্ট বা আমাকে হয়তো খুব পছন্দ করে সেখান থেকে হয়তো সে করছে, কিন্তু তার বাউন্ডারিটা সে জানে না যে আমি খুব বেশি করে দিচ্ছি না কম। তো ঠিক বলছে এইরকমই একটা অফিশিয়াস ফুল, তাকে সে কীভাবে সম্বোধন করছে? ফুল বলছে বোকা। হয়তো বাউ অফ চেরিজ মানে হয়তো অর্চার্ড মানে বাগান থেকে এক থোকা চেরিজ তাকে দিল, তাতেও সে ইমপ্রেসড হয়ে যেত। এটা ভাবা যায়? মানে এই ডিউক তার সম্পর্কিত না হলে হি ইজ জেলাস অফ এভরিথিং। প্রথমে সে জেলাস ছিল, আমরা দেখেছিলাম একটা জেলাসি ছিল কোথায়? ফ্রা প্যান্ডলফের প্রতি, এবং তার এই জেলাসি কিন্তু ভিত্তিহীন ছিল। তার 2-3টে কারণ আমরা দেখেছি। কারণ এই ফ্রা প্যান্ডলফ সে একটা স্পেশাল রিলিজিয়াস কমিউনিটি থেকে বিলং করে, যেখানে
তাদের শপথ নেওয়া হয় যে চ্যাস্টিটি ইজ নট অ্যালাউড। সেকেন্ড আমরা দেখেছিলাম সে একটা ফ্রেস্কো পেন্টিং করছিল এবং সেই ফ্রেস্কো পেন্টিং একদিনের মধ্যেই মানে প্লাস্টারটা শুকিয়ে যাওয়ার আগেই করতে হয়, মানে সে যথেষ্ট বিজি ছিল ছবিটা আঁকতে। আর 3 নম্বর হচ্ছে যে সে সেই ছবিটা কমপ্লিট করেছিল বিটুইন সানরাইজ টু সানসেট। তাহলে সানরাইজ থেকে সানসেটের মধ্যে একটা ভালোবাসা বা একটা সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। আর 4 নম্বর একটা কারণ আছে গাইজ, সেটা হচ্ছে যে সেই কিন্তু রুমের মধ্যে ছিলই না। না, এটা কোথা থেকে জানতে পারবো? তোমরা যদি আবার লাইনগুলো পড়ো তাহলে ওখানে দেখো পারহ্যাপস কথাটা লেখা ছিল। তাহলে পারহ্যাপস মানে কি? পারহ্যাপস মানে সম্ভবত, মানে এইসব জিনিসই দ্য ডিউক সে ভাবছিল যে হয়তো এই জিনিসগুলো হয়ে থাকতে পারে। দ্যাট মিনস দ্য ডিউক সে এই জিনিসগুলোকে পিকচার করেছিল ফ্রম হিজ জেলাস মাইন্ড, তার ঈর্ষান্বিত একটা যে কুঞ্চিত বা বিকৃত মনস্ক একটা মন আছে, সেই মন থেকে এই জিনিসগুলো সে কল্পনা করেছে। তো এটা তো ছিল তার ফ্র্যাপ প্যান্ডলফের প্রতি জেলাসি। বাট আমরা যখন আরও যাচ্ছি কবিতাটা তখন দেখছি না না, এ শুধুমাত্র জেলাস মানুষের প্রতি নেই, সবার প্রতি জেলাস। ইনফ্যাক্ট সানসেট, সেই সানসেটটাতেও সে জেলাস না, জেলাসি তার সানসেটের প্রতি নয়, যে সানসেট হচ্ছে সেটার জন্য সে ঈর্ষান্বিত। সেই ঈর্ষান্বিত এই জন্য যে সানসেট হচ্ছে ঠিক আছে হোক, কিন্তু তাতে আমার ওয়াইফ কেন ইমপ্রেসড হবে, কারণ আই অ্যাম নট ইনভলভ উইথ দ্য সানসেট। তাহলে আমি যে জিনিসে ইনভলভ নেই, এরকম সম্পর্কিত কোনো জিনিসেই যদি আমার ওয়াইফ ইমপ্রেসড হয়, খুশি হয়ে যায় বা পছন্দ হয়, I am jealous of that. The white mule she rode with round the terrace, all and each would draw from her alike the approving speech or blush at least. প্রথমে আমরা হোয়াইট মিউলের কথা চলে যাই। না, এই হোয়াইট মিউল এই ডিউকের ডাচেসের সঙ্গে যে রিলেশনশিপ সেটার ব্যাপারে অনেক কথা বলে। ফার্স্ট অফ অল, মিউল মানে বাংলা কথা যেটাকে বলে খচ্চর। সাদা রঙের খচ্চর কিন্তু খুব কম হয়, ইটস ভেরি রেয়ার। দেখবে যে মিউল সাধারণত গ্রে কালারের হয়, ধূসর রঙের হয়। তার মানে বোঝা যাচ্ছে এই হোয়াইট মিউল এটা খুব রেয়ার ছিল, খুব এক্সপেন্সিভ ছিল। এবং আরেকটা যে সেখানে লক্ষ্য করা আছে যে এই যিনি ডাচেস ছিলেন উনি কিন্তু এই হোয়াইট মিউলটার উপরে চড়ে বসেননি, কারণ কি লেখা আছে, দি হোয়াইট মিউল শি রোড উইথ, তার মানে এই হোয়াইট মিউলটার সঙ্গে একটা গাড়ি জোড়া ছিল, কার্ট, এবং দি ডাচেস উনি এই কার্টটার উপরে উঠে বসতেন, সেই জন্য রোড অন না বলে উইথ বলা হয়েছে। যাই হোক, সেটা কোথায় করা হতো, সেটা টেরেসে, ছাদে। এই হোয়াইট মিউলটা তার মানে দি ডিউক দি ডাচেসকে গিফট করেছিল। এখন বয়ে আছে দি ডাচেস, তার জন্য হোয়াইট মিউলটা ছাদে নিয়ে আসা হতো, তার সঙ্গে একটা গাড়ি জোড়া হতো। এটা তো ডিউক নিজে করতো না, সেটা তার হয়ে কেউ করে দিত, এবং তাকে হয়তো সে মানে দি ডাচেস অ্যাপ্রুভিং স্পিচ মানে থ্যাংক ইউ জানানো, ধন্যবাদ জানানো, তাকে হয়তো সে ধন্যবাদ জানাতো। এইটাতেও দ্য ডিউক ওয়াজ জেলাস, কারণ এই সব কথাগুলোই সে কি বলছে, বলছে এগুলো দ্য ডাচেসের করা উচিত ছিল না। তার মানে উনি একটা গিফট যেটা উনি নিজে দিয়েছেন, এখন উনি নিজের গিফটের থেকেও ঈর্ষান্বিত। দিস ডিউক ইজ জেলাস অফ ফ্র্যাপ অ্যান্ড অল, দিস ডিউক ইজ জেলাস অফ সামওয়ান যে তার ওয়াইফকে ভদ্রতার খাতিরে কয়েকটা চেরিশ দিয়েছে। দিস ডিউক ইজ জেলাস অফ দ্য সানসেট, দিস ডিউক ইজ জেলাস অফ দ্য হোয়াইট মিউল যেটা সে নিজেই তাকে গিফট করেছে। অ্যাপ্রুভিং স্পিচ মানে কাউকে ধন্যবাদ জানানো, অর ব্লাশ অ্যাট লিস্ট। শি থ্যাঙ্কড মেন, good, but thanked somehow, I know not how, as if she ranked my gift of a 900 years with anybody's gift. যে she thanked men, ঠিক আছে, সে তার জন্য কেউ যদি করেছে, কোনো পুরুষ যদি কোনো কাজ করেছে, তাকে সে ধন্যবাদ জানালো, গুড, ভালো জিনিস, courtesy, এটা করা উচিত। বাট thanked somehow, কিন্তু আমি এটা বুঝতে পারছি না কোনোভাবে সে এই জিনিসটা করতে পারতো। কি করতে পারতো? I know not how, কিভাবে করতো? I don't know. As if she ranked my gift of a 900 years old. Now, my gift of a 900 years old মানে আমার নামটা, এই যে দ্য ডিউক, এই আমার নামের সঙ্গে দ্য ডাচেস তার নামটা সে জুড়তে পারে, মানে আমার নামের যে পদবী সেই পদবীটা সে ব্যবহার করতে পারে। কেন সে ব্যবহার করতে পারে? কারণ আমি তাকে বিবাহ করেছি। শি ওয়াজ আ নোবডি, মানে সে ভিতরে বলতে চাইছে যে সে ছিল কি, সে তো একটা খুবই সাধারণ একটা মেয়ে ছিল, তার সমাজে কোনো স্টেটাস ছিল না, কেউ চিনতো না, সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি কিচ্ছু ছিল না, সে একটা
হারিয়ে যাওয়া, সমাজে আর 5টা মেয়ের মতো হারিয়ে যাওয়া একটা অতি তুচ্ছ সাধারণ মেয়ে, তাকে আমি তুলে নিয়ে এসে মানে আমি অ্যাজ এফ বিবাহ করে খুব একটা বড় ফেভার করেছি, আমার উপাধিটা তাকে দিয়েছি। এটাকে বলছে 900 ইয়ার্স ওল্ড, মানে আমার উপাধিটা তাকে দেয়। এবং সেটা কত বছরের পুরনো? 900 বছরের পুরনো। এবং তখন ইউরোপিয়ান কালচারে এরকমভাবে বললাম আমি প্রথমেই যে বংশানুক্রমিকভাবে এরকমভাবে বাবার থেকে ঠাকুরদার থেকে এই যে ওয়েলথ, এই যে সম্পদ, সেগুলো সব যেটা লেটেস্ট জেনারেশন তারা পেত। আমাদের 900 বছরের পুরনো একটা সম্ভ্রান্ত পরিবারের যে নাম, সেই নামটা তাকে দিয়েছিলাম। বলছে দুটোকেই সে কি র্যাঙ্ক করতো? র্যাঙ্কড উইদিন এনিবডিজ গিফট। আর উইদিন এনিবডিজ গিফট, এই আমার যে গিফট এটার সঙ্গে সে উইদিন এনিবডিজ গিফট মানে হতে পারে সে তার সেই যে বোকা ব্যক্তিটা যে তাকে বেরিজ দিয়েছিল বাগান থেকে পেড়ে, তার সঙ্গে তুলনা করছে। বলছে সেই বাগান থেকে পেড়ে একজন কেউ বেরিজ দিল, তার গিফট আর এই আমার গিফট, এই দুটো সমান হয়ে গেল। মাই ডাচেসের কাছে এই দুটো জিনিস এক, দুটোতেই সে সমানভাবে খুশি, দুটোতেই সে সমানভাবে প্রভাবিত হতো। হু উড স্টুপ টু ব্লেম দিস সর্ট অফ ট্রাইফলিং, even had you skill in speech, which I have not, to make your will quite clear to such an one, and say, just this or that in you disgusts me. Here you miss, or there exceeded the mark. আমার ওয়াইফ দি ডাচেস এই সমস্ত জিনিসগুলো করতেন। এইগুলোকে যদি আমি ধরিয়ে দিতে চাই, ব্লেম মানে দোষারোপ করা, তাহলে ডিউক বলছেন যে এই ব্যাপারটা আমার মনে হয় করা খুব একটা ডিগনিফাইড, মানে খুব একটা সম্মানজনক কাজ নয়। কে এরকম ছোট ছোট জিনিসগুলো ধরিয়ে দেবে? আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু দ্যাট। আমার পক্ষে এটা করা সম্ভব নয়, এটা আমার জন্য খুবই অসম্মানজনক একটা ব্যাপার। এটা সাধারণভাবে আমরা যদি ভাবি যে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে বলছে বা তার কি কি ভুল আছে সেটা ধরিয়ে দিচ্ছে, বা তার যে বিহেভিয়ার সেটাকে রেকটিফাই করানোর চেষ্টা করছে, দ্যাট ইজ ভেরি নর্মাল, রাইট? একটা হাজব্যান্ড, আফটার অল সে তো ওর হাজব্যান্ড, অ্যাজ আ হাজব্যান্ড তার এই অধিকারটা থাকতেই পারে। বাট ফর দিস ডুক, সে বলছে আমার পক্ষে এগুলো করা সম্ভব নয়, কারণ সেই জিনিসগুলো করা আমার জন্য আমার মনে হয় খুবই অসম্মানজনক। দিস সর্ট অফ ট্রাইফলিং মানে ওয়েস্ট অফ টাইম। তার কাছে এই ধরনের কথা তার স্ত্রীকে বলাটা হচ্ছে সময়ের অপব্যবহার। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, তারপরে সে বলছে ডিউক যে হয়তো তুমি খুব ভালোভাবে বোঝাতে পারো বা ভালো খুব কথা বলতে পারো বা তোমার মধ্যে বাক পটুতা আছে, তা সত্ত্বেও এরকম থাকলেও উইচ আই হ্যাভ নট, যেটা আমার মধ্যে নেই। না, এখানে আরেকটা জিনিস বলে নেওয়া দরকার যে সেই সময় রেনেসাঁস যুগে কিন্তু যারা অ্যারিস্টোক্র্যাট হতো তাদের মধ্যে কিন্তু এইগুলো থাকার কোনো দরকার পড়তো না, মানে তাদের মধ্যে এইগুলো যে থাকা উচিত সেটাকেও এক্সপেক্টও করতো না। ইনফ্যাক্ট রেনেসাঁস যুগে যারা অভিজাত সম্প্রদায় ছিল তাদের মধ্যে বেশিরভাগরাই পড়তে বা লিখতে জানতো না, এবং দে ওয়্যার প্রাউড অফ ইট। নাও আই এম গোইং টু টেল ইউ ওয়াই দে ওয়্যার প্রাউড অফ ইট। কারণ এই সব কিছু করার জন্যই তাদের লোক বহাল করা ছিল, এবং সেই জন্যই তারা বলতো যে আমাদের লেখাপড়া করার কোনো দরকার নেই, যদি লেখাপড়া সংক্রান্ত কোনো বিষয় থাকে তাহলে সেগুলো করার জন্য আমাদের লোক আছে। ফর এক্সাম্পল, ধরো আমি খুব বড় লোক, একজন পাওয়ারফুল ব্যক্তি, না আমি একটা খুব দোষ করেছি বা একটা ক্রাইম করেছি, কোর্টে তোলা হলো আমাকে। না, কোর্টে যে দেখলাম যে সবই আমার আগেনস্টে, আমি এখান থেকে হয়তো না শাস্তি পেয়ে ফিরতে পারবো না, তখন আমি কি করব? তাহলে আমি কোর্টের যে মারপ্যাচ সেগুলো বুঝি না, কোর্টের যে ভাষা সেগুলো বুঝি না, তখন আমি কি করব? খুব বেশি টাকা দিয়ে হয়তো ভারতের মধ্যে সব থেকে যে ভালো লয়ার আছে তাকে আমি হায়ার করব, সে আমার হয়ে সেই কেসটা লড়বে এবং আমাকে এই বিপদ থেকে পরিত্রাণ দেবে। এরকম তো এখনো হয়। তো সেই সময়েও সেই ব্যাপারটা হতো। সে বলছে উইচ আই হ্যাভ নট, আমার মধ্যে সেই বাক পটুতা নেই। আমার যদি কোথাও কথা বলার থাকে তার জন্য আমার লোক রাখা আছে, সে আমার হয়ে কথা বলে। তার মানে এটাতে সে কিন্তু নিজেকে স্টুপ মানে লোয়ার করছে না। ইনফ্যাক্ট দিস ওয়াজ আ ম্যাটার অফ প্রাইড টু মেক ইউর ওয়েল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান। বলছে তুমি যদি খুব সুন্দরভাবে কথা বলে তোমার ইচ্ছাটা যে আমি চাই যে তুমি এই এই জিনিসগুলো করো আর এই জিনিসগুলো করো না, এটা যদি পরিষ্কারভাবে বলতে পারতামও, অ্যান্ড সে কি বলতাম, জাস্ট দিস অর দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক। না, এখানে ওয়ার্ড আছে এখানে ডিসগাস্ট। এখানে মডার্ন ইংলিশে আমরা ডিসগাস্ট মানে যেটা দেখলে বা যেটা শুনলে
ঘৃণা হয়, ঘৃণার উদ্রেক করে, সেটাকে বলি ডিসগাস্ট। বাট আমরা যদি একটু পুরনো ইংলিশে চলে যাই, ডিসগাস্টের এত স্ট্রং মিনিং ছিল না। অ্যাকচুয়ালি ডিসগাস্টের মিনিং ছিল কারোর মধ্যে ডিসপ্লেজারের উদ্রেক করা, মানে অসন্তোষের উদ্রেক করা। তো এইখানে ডিউক উনি সরাসরি বলছেন না যে আমার ওয়াইফ যখন এই সমস্ত কাজগুলো করতেন তখন আমার ঘৃণা হতো, উনি বলছেন যে এইগুলো আমার মনে অসন্তোষের সৃষ্টি করতো। তাহলে এখানে ডিসগাস্ট মানে ডিসপ্লেজার আমরা ধরতে পারি। অর উনি বলছেন যে হিয়ার ইউ মিস অর দেয়ার এক্সিড দ্য মার্ক, এটা হচ্ছে একটা ম্যাটাফর। আমরা আগে দেখেছিলাম ম্যাটাফর মানে হচ্ছে তার লিটারাল যদি মিনিং নিই সেটার কোনো সেন্স হয় না, কিন্তু তার উপরে যে যদি ভাবি অবভিয়াসটাকে তাহলে সেটা সম্পূর্ণ সেন্স তৈরি করে। তার এখানে মিস মানে হচ্ছে টার্গেট, এবং স্পেশালি অ্যাজ পার দি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি টার্গেট মানে তীরন্দাজিতে যে টার্গেট হয় সেই টার্গেটকেই তখনকার যুগে মার্ক বলা হতো। তাহলে এখনকার যুগে যখন তীরন্দাজি খেলা হয় তখন দেখি আপনার একটা গোল চাকতির মতো থাকে, সেখানে বিভিন্ন ধরনের ড্রয়িংস করা থাকে, আর তুমি একদম সেন্টারে যদি তোমার তীর দিয়ে আঘাত করতে পারো তাহলে সেটাতে সব থেকে বেশি পয়েন্টস পাওয়া যায়। খেলা, তীরন্দাজি খেলার কথা বলা হচ্ছে। তাহলে সেরকম যদি করা হয় তাহলে সেটাকে বলা হয় হিট দ্য বুলসাই, মানে তুমি একদম সরাসরি টার্গেটটাকে হিট করেছো। একদম মধ্যিখানে যদি হিট না করে তার আশেপাশে কিন্তু চাকতিটার মধ্যেই যদি তুমি হিট করো তাহলে সেটাকে বলা হয় মিস দ্য মার্ক। আর তুমি যদি পুরোপুরি সেই চাকতিটাকে মিস করো তাহলে সেটাকে বলা হয় এক্সিড দ্য মার্ক, মানে তুই চাকতিটার উপর দিয়ে বা নিচে দিয়ে যদি তীরটাকে ছোড়ো তাহলে। তাহলে এখানে ডিউক বলতে চাইছেন যে হিয়ার ইউ মিস মানে যে কোনো কোনো সময়ে তুমি যখন অ্যাপ্রিসিয়েট করো তখন সেই অ্যাপ্রিসিয়েশনটা তার যতটা পাওয়ার যোগ্য তার থেকে বেশি পেয়ে যায়, সেটা মানে হচ্ছে হিয়ার ইউ মিস, মানে তুমি সেটাকে একটু কম করো, মানে অত অ্যাপ্রিসিয়েট করো না। আর এক্সিড দ্য মার্ক মানে আর এক এক সময় তুমি এমনভাবে অ্যাপ্রিসিয়েট করে দাও বা প্রভাবিত হয়ে যাও যেটা হচ্ছে অতি বাড়াবাড়ির একটা লক্ষণ। ফ্র্যাপ অ্যান্ড অফ, যখন তোমার প্রশংসা করছে তখন তুমি অতটা ব্লাশ না করলেও পারো, কম ব্লাশ করো। কিন্তু যখন তোমাকে একজন অফিশিয়াস ফুল এসে কয়েকটা বেরিজ দিচ্ছে তখন তুমি যদি থ্যাঙ্ক করো তাহলে সেটা হচ্ছে এক্সিড দ্য মার্ক। তো এইভাবে উনি ওনার ওয়াইফের বিহেভিয়ারটা কোথায় কতটা বেশি বা কম হয় সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই এমিসারিকে বলছেন। অ্যান্ড ইফ শি লেট হারসেলফ বি লেস অ্যান্ড সো, আর সে যদি আমাকে এটা বলেও থাকে যে হ্যাঁ আমার মধ্যে কি কি দোষ আছে বা কি আমি বেশি করা উচিত ছিল কম করেছি বা কম করা উচিত ছিল বেশি করে নিয়েছি, সেই জিনিসগুলো আমাকে বলো। সেই যদি নিজের থেকে এসেই আমাকে এটা বলে, নর প্লেনলি সেট হার উইথ টু ইয়ার্স ফর সুথ অ্যান্ড মেড এক্সকিউজ, বা সে যদি আমাকে এসে এক্সপ্লেনও করে, আমি যখন জিজ্ঞাসা করলাম তাকে যে এই জিনিসগুলো তুমি কেন করছো, বা আমাকে যদি কোনো কারণ শোনায় যে আমি এই কারণের জন্য এগুলো করেছিলাম, এই সমস্ত ব্যাপার করা মানে এই পুরো আলোচনাটায় অংশগ্রহণ করাটা ইভেন দেন উড বি সাম স্টুপিং, সেটাই হবে এই আলোচনায় অংশগ্রহণ করা বা টু স্টার্ট দ্য কনভারসেশন, এই কনভারসেশনটা শুরু করাটাই হবে আমার জন্য একটি খুবই অসম্মানজনক কাজ। অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ, আর আই এম দ্য ডুক, আমি কোনোদিনই এমন কাজ করি না যেখানে আমাকে ঝুঁকতে হবে। তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ডিউক আসলে উজ্জ্ব করেছে রেখেছেন এটা, কিন্তু উনি বলতে চাইছেন যে আমি যদি আমার ওয়াইফকে যে এই সমস্ত কথাগুলো বলি এবং তাকে যদি রিকোয়েস্ট করি যে তোমার এই ব্যবহারগুলোকে একটু ঠিকঠাক করা উচিত, তাহলে আমাকে রিকোয়েস্ট করতে হবে। নাও আই অ্যাম এ ডিউক, আমি আমার ওয়াইফকে যে কোনো কিছু করা বা কোনো কিছু করা থেকে বিরত থাকার জন্য রিকোয়েস্ট করছি, সেটাও আমার পক্ষে খুবই একটা অসম্মানজনক কাজ হবে, এবং আমি কোনোদিনই এমন কাজ করি না যেটাতে আমার অসম্মান হোক বা আমার মর্যাদা হানি হোক। এখানে ওই সেই ফ্র্যাপ অ্যান্ডলফের যদি এপিসোডে চলে যাই, সে ফ্র্যাপ অ্যান্ডলফ পেন্টিং করছিল না, সে যদি এতই জেলাস ছিল তাহলে সে যখন ফ্র্যাপ অ্যান্ডলফ দি ডাচেসের ছবিটা আঁকছিলেন তখন সেই রুমে সে থাকতে পারতো, কিন্তু এর আগেই আমরা প্রমাণ পেয়েছি যে সে সেই রুমে ছিল না, তার জন্য ওই পারহ্যাপস কথাটা ইউজ করে সে সব কথাগুলো বলছিল। কেন সে ছিল না ওখানে? তাহলে তার কোনো সন্দেহ হতো না, তাই কোনো স্পেকুলেশন করতে হতো না যে হয়তো ফ্র্যাপ অ্যান্ডলফ আমার ওয়াইফের সঙ্গে ফ্লার্ট করছে, কারণ সেটাও তার জন্য ছিল কি ওখানে যে আমি বসে থাকবো, আমার ওয়াইফকে ফলো করব, তার প্রত্যেকটা মুভকে দেখবো, সেটাও দ্য ডিউকের জন্য কি মনে হয়েছিল যে সেটাও তার মর্যাদা
বা তার যে ডিগনিটি তার সমতুল্য নয়, এবং সেটাও তার জন্য একটা অসম্মানকর জিনিস। এবং হি নেভার স্টুপস, সে কখনো কারোর সামনে ঝোঁকে না, এবং সে যদি একই রুমে থাকে তাহলে তার ঝোঁকা হয়ে যাবে। ও স্যার, she smiled, no doubt, whenever I passed her, but who passed without much the same smile? This grew. I gave commands. Then all smiles stopped together. There she stands, as if alive. Sir, she smiled. সে হাসত, নো ডাউট, এটাতে কোনো সন্দেহ নেই। Whenever I passed, যখন আমার সঙ্গে দি ডাচেসের দেখা হতো তখন সে নিশ্চয়ই আমাকে দেখে হাসতো, এটাতে কোনো সন্দেহ নেই। বাট হু পাসড উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু শুধু আমি নয়, আমি ছাড়া আর যে কোনো ব্যক্তি যার সঙ্গে দি ডাচেস মুখোমুখি হতেন সেও সেই একই ধরনের স্মাইল পেত। তার মানে আমি আর অন্য 5টা ব্যক্তি, এই দুজনার ট্রিটমেন্টের মধ্যে কোনো অসামঞ্জস্য ছিল না। I am the Duke. I have a 900 years old name. I have wealth. I have power. But still, আমি যখন পেরিয়ে যেতাম আমাকে দেখে সে যেরকমভাবে হাসতো, অন্য 5টা লোককে দেখেও সে একই রকমভাবে হাসতো। দিস গ্রিউ। আর এই জিনিসটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে। না, এটা ডিউক বলছেন, কিন্তু আমরা পোয়েমটাতে কোথাও এর কোনো আভাস কিন্তু পাই না যে দিস গ্রিউ মানে তার যে এই ব্যবহার, সেই ব্যবহারটা আরও খারাপ হয়েছিল। সেই কিন্তু মানে সেই দি ডাচেস, দ্যাট ভেরি ইয়াং বিউটিফুল ইনোসেন্ট ওম্যান, তার যে ব্যবহার সেটা কিন্তু পুরো পোয়েমটাতেই এক ছিল। তার স্বভাবে বা তার ব্যবহারের মধ্যে কোনো অসামঞ্জস্য ছিল না। তার ব্যবহার আগে যেরকম ছিল এখনও সেরকম ছিল। তাহলে দিস গ্রিউ, তাহলে কি বেড়ে গেল? এটা আসলে ডাচেসের এই ধরনের ব্যবহার নয়, আসলে এই জিনিসটা দ্য ডিউকের মনে বাড়তে থাকে। মানে সে প্যারানয়েড হয়ে পড়ে, সে এত সূক্ষ্মভাবে এবং এত মনোযোগের সঙ্গে সে দি ডাচেসের এই ব্যবহারগুলো দেখতে থাকে যে তার মনে হতে থাকে যে এইগুলো যেন দিনকে দিন বেড়েই চলেছে। তাহলে দিস গ্রিউ মিনস নট দ্য বিহেভিয়ার অফ দি ডাচেস বাট ইন দ্য মাইন্ড অফ দ্য ডিউক। সেই জন্য ওর কাছে আর কোনো উপায় ছিল না, দিস গ্রু, সো আই গেভ কমান্ড, সেই জন্য আমাকে কমান্ডস দিতেই হলো। দেন অল স্মাইল স্টপ টুগেদার, এবং তারপরে সব যে হাসি, যে সবাইকে দেখলেই সে হাসতো, থ্যাঙ্ক করতো, ব্লাশ করতো, এই সব বন্ধ হয়ে গেল। তার মানে হি হ্যাড হার কিল্ড, তাকে হত্যা করানো হয়েছিল। নাও গেভ কমান্ডস, আই গেভ কমান্ডস, আমি কমান্ডস কেন দিলাম? আমি তো নিজেও করতে পারতাম, জাস্ট একটা ওয়াইনের সঙ্গে আমি একটা বিষ মিশিয়ে দিতাম তাহলে হতো। বাট আই হ্যাভ এ 900 years old, আমার একটা সম্মান আছে, আমার একটা মর্যাদা আছে। একজনকে আমি নিজে হাতে হত্যা করব, সেটা আমার মর্যাদা বা ডিগনিটির বাইরে, আমি এটা করবো না। বিকজ আই নেভার চুজ টু স্টুপ, আমি কখনো ঝুঁকি না। সেই জন্য আমি কী করলাম, আমার এই সমস্ত কাজ করার জন্য লোক আছে, আমি তাদেরকে কমান্ড দিলাম, তারা আমার হয়ে এই কাজটা করলো। সো আই গেভ কমান্ডস, দেন অল স্মাইলস স্টপ টুগেদার, দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ। আর তারপরে এখন আবার সেই এমিসারির উদ্দেশ্যে ডিউক বলছে, সেই আর্ট লেসনটা দিচ্ছে, মানে ব্যাক টু দ্য পেন্টিং, বলছে আর দেখো এখন সে পেন্টিংয়ে দাঁড়িয়ে আছে এবং তার পেন্টিংটা দেখে মনে হচ্ছে সে এখনও জীবন্ত। Will it please you rise? We'll meet the company below then. The count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. Now এইখানে দেখো এই কবিতাটা একটু ফুল সার্কেল হচ্ছে। তাহলে এইখানে এই যে এমএসআরি, যে ইন্টারনাল অডিয়েন্সের সঙ্গে ডিউক কথা বলছে, তাহলে এই প্রতিনিধিটা কিসের প্রতিনিধিত্ব করছে সেটা আমরা আসলে জানতে পারছি। আসলে আমরা প্রথমে পড়েছিলাম মাই লাস্ট ডাচেস, এখন আমরা এইমাত্র জানতে পারলাম দ্য ডিউক হ্যাড হার কিল্ড, কারণ অবভিয়াসলি তার স্বভাবের জন্য এবং তার স্বভাব দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল, সেটা বেড়েই চলছিল, এবং সেই জন্য আমাকে তো তাকে হত্যা করাতেই হতো। নাও হি ওয়ান্টস অ্যানাদার ডাচেস, সে আর একটা ডাচেস চাইছে, এবং তার জন্য সে বলা যেতে পারে যে অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে। আর একজন এসেছে, মানে সেও হচ্ছে আর একটা প্রতিবেশী স্টেটের হয়তো একটা কাউন্ট, তার প্রতিনিধি হিসেবে একজন এসছে, এবং তার সঙ্গে সে এইখানে ডাউরির ব্যাপারে আলোচনা করছে, মানে পণের ব্যাপারে।
যে সে কত পণ নেবে, এবং সেই আলোচনার সময়েই সে এই আর্ট লেসনটা দিচ্ছে। তার মানে এবং এই আর্ট লেসনটা দেওয়ার তার একটা পারপাস ছিল, সেই পারপাসটা কি আমরা এখন জানতে পারলাম। সে তার নেক্সট ডাচেসের থেকে কি ধরনের বিহেভিয়ার এক্সপেক্ট করে এবং পণের নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্যই এই প্রতিনিধিটা এসছে। আমরা এই প্রতিনিধিটার এখন কিসের সেটা জানতে পারলাম। তবে দেখো হঠাৎ করে সে কি বলছে, উইল ইট প্লিজ ইউ রাইজ। মানে দেখো এটা খুব সম্মানকর একটা মন্তব্য। বলছে কি আপনি কি দয়া করে দাঁড়াবেন, মানে সে যে বেঞ্চটাতে বসেছিল, যে বেঞ্চটায় বসে সে পেন্টিংটা দেখছিল, সেখান থেকে তাকে রিকোয়েস্ট করা হলো আপনি যদি একটু দয়া করে দাঁড়ান ভালো হয়। নাও হি ইজ জাস্ট আ রিপ্রেজেন্টেটিভ, ডিউকের কাছে সে কিছু না, সে হয়তো ঘটকালি বা দালালের মতোই। তো তাকে এত সম্মান দেওয়ার কারণ হচ্ছে যে সে বলতে চাইছে যে আমার এখানে তোমার সঙ্গে ট্রানজাকশন ওভার, আমার যে মেসেজ দেওয়ার ছিল সেই মেসেজ দিয়ে দিয়েছি, এবার আমার সঙ্গে তোমার আর কোনো দেওয়া নেওয়া নেই। সেই জন্য সে সেটাকে পুরোটাকে সুগার কোটিং করে বলছে কি আপনি যদি দয়া করে দাঁড়ান, মানে আমার এখানে কাজ হয়ে গেছে, চলুন এবারে যাওয়া যাক, উইল মিট দ্য কোম্পানি বিলো দেন। তার মানে ঘটনা হচ্ছে এরকম থাকে, আগেকার যুগে রেনেসান্স ভিলাতে কি হয়, এরকম উঁচু উঁচু সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরে ড্রয়িং রুম বা হল রুম থাকে, এবং এই সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সেই সিঁড়িগুলো অনেক ঘোরালো বা প্যাঁচালো হয়, এবং প্রত্যেকটা মোড়ে একটা করে বেসমেন্টের মতো থাকে বা একটা করে প্ল্যাটফর্ম থাকে, এবং সেই প্ল্যাটফর্মটাকে সুন্দর করার জন্য সেখানে একটা করে ছবি, পেন্টিং বা মূর্তি বসানো থাকে। তো এখানে আমরা বুঝতে পারছি তারপরে সেই রকমই একটা প্ল্যাটফর্মের দেওয়ালে একটা ওই ফ্রেস্কো পেন্টিং করা ছিল এবং তার সামনে একটা বেঞ্চ রাখা ছিল, সেই বেঞ্চে বসে দুজনের মধ্যে কথা হচ্ছে। তো যখন কথাবার্তা হয়ে গেল, তার যা মেসেজ দেওয়া ছিল সেটা দেওয়া হয়ে গেল, তখন সে কি বলে কি ঠিক আছে চলুন এবারে দাঁড়ানো যাক, উইল মিট দ্য কোম্পানি বিলো। তারপরে আবার তারা ওই সিঁড়ি দিয়ে নেমে নিচে হলরুমে যাবে, যেখানে আরও বাকি প্রতিনিধিরা বসে আছে। আই রিপিট দ্য কাউন্ট ইয়োর মাস্টার্স নোন মিউনিফেন্স। তখন সে বলছে আমি জানি যে দ্য কাউন্ট মানে যার কন্যাকে বিবাহ করার কথা এখানে চলছে, ইয়োর মাস্টার্স নোন মিউনিসিপ্যাল, ইয়োর মাস্টার্স মানে তুমি যাকে প্রতিনিধিত্ব করছো, মিউনিফেন্স মানে হচ্ছে গ্রেট জেনারসিটি। বলছে আমি জানি তোমার যে প্রভু বা তুমি যার কাছ থেকে এসছো, তোমার যে মালিক, সে খুবই উদার মনের একটি ব্যক্তি, ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, এবং তার এই উদারতাই হচ্ছে যথেষ্ট প্রমাণ আমার জন্য, দ্যাট নো জাস্ট প্রিটেন্স মানে অ্যাজ পার দ্য ওইডি হচ্ছে ক্লেম, যে আমার যে কোনো ন্যায্য ক্লেমকেই অফ মাইন ফর ডাউরি, কিসের জন্য, পণের জন্য যে কোনো ন্যায্য ক্লেমকেই উইল বি ডিসঅ্যালাউড, সেটাকে উনি মানা করবেন। সে বলতে চাইছে কি দেখো পণ টন নিয়ে আমি কিছু আলোচনা করতে চাই না, এটাও বলছে, আবার তার সাথে সাথে এটাও জুড়ে দিচ্ছে যে কারণ আমি জানি তোমার যে মালিক, তোমার যে প্রভু, সে খুবই জেনারেস ব্যক্তি, খুব উদার ব্যক্তি, আমাদের এখান থেকে যাই পণ হিসাবে চাওয়া হবে সেটা নিশ্চয়ই উনি মুক্ত হস্তে দেবেন। নাও কেন উনি ডাইরেক্টলি সরাসরি বলছেন না কি দেখো আমি একজন ডিউক, আমার এত পেন্টিংস আছে, আমার এত বাড়ি ঘরদর, তো এই লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এত ক্যাশ লাগবে, এটা কেন বলছে না? কারণ হি নেভার চুজেস টু স্টুপ, সে কোনো দিন ঝোঁকে না, এবং তার জন্য এই টাকা পয়সা লেনদেনের কথা বলা সেটা খুবই অমর্যাদাপূর্ণ হবে, এবং সেই জন্য সে বলল কি আমি জানি আমার কিছু বলতে হবে না, কারণ তোমার যে প্রভু সে খুবই একজন উদার ব্যক্তি, পণের ব্যাপারে কোনো গোলমাল বা কোনো অসুবিধা হবেই না। দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই অ্যাভাউড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট। সে বলছে কি যদিও আমি শুধুমাত্র তার যে ফেয়ার ডটার আছে, অ্যাভাউড মানে পাবলিকলি বলা বা অ্যাডমিট করা, স্বীকার করা, তো যদিও আমি প্রথমেই স্বীকার করেছি যে আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমার যে মালিক আছে তার ফেয়ার ডটারকে বিবাহ করার, বা তা সত্ত্বেও আমি জানি উনি তো উদার ব্যক্তি, উনি পণের ব্যাপারে কোনো কিছু ডিসঅ্যালাউ করবেন না। নে উইল গো টুগেদার ডাউন স্যার, নোটিস নেপচুন দো taming a seahorse thought a rarity which claws of Innsbruck cast in bronze for me. Nay will go together down sir. নাও এখানটা একটু অদ্ভুত সেন্টেন্স বলছে, নে উইল গো ডাউন টুগেদার স্যার, কেন বলছে না এখানে স্পেশালি নেই কথাটা কেন বলছে সেটা জানার জন্য আমাদেরকে একটু তার আগের লাইনে যেতে হবে। মনে আছে আমরা পড়েছিলাম যে যখন উনি বললেন সব কিছু বলা হয়ে গেল যে ঠিক আছে, শেষে আমাকে কমান্ড দিতে হলো তার সব স্মাইলকে বন্ধ করা, তার সঙ্গে সঙ্গে উনি কি বলেছিলেন, উইল ইট প্লিজ ইউ রাইজ, কেন বলেছিলেন, তার মানে উনি এটা ট্রানজ্যাকশন একটা করছেন, তখন উনি বুঝে গেছেন যে আমার
এই ব্যক্তিটাকে যা যা বলার দরকার ছিল সেগুলো সব বলা হয়ে গেছে, এবারে আর কোনো বিজনেস নাই। সেই জন্য উনি হঠাৎ করে কি বললেন, উইল ইট প্লিজ ইউ রাইজ, এটা একটা কারণ। আর সেকেন্ড রিজন হচ্ছে যে উনি এইমাত্র কিন্তু একটা মার্ডার কনফেস করলেন, যে উনি ওনার স্ত্রীকে হত্যা করিয়েছেন, কিন্তু সেটাকে উনি আর্ট লেসনের মোড়কে লুকিয়ে ফেলতে চাইছেন। সেই জন্য সেটা বলেই উনি হঠাৎ করে ওকে বললেন কি, আচ্ছা ঠিক আছে এবারে ওঠা যাক, উইল ইট প্লিজ ইউ রাইজ। এটা দেখেছিলাম। নাও তুমি একটা ভাবো, একটা প্রতিনিধি, একটা এমএসআরি, যে হয়তো কারোর প্রতিনিধিত্ব করতে গেছে বা ঘটকালি করতে গেছে, যার সঙ্গে সে ঘটকালি করতে গেছে সেই মাত্র একটা মার্ডার কনফেস করলো, তাহলে তার প্রতিক্রিয়া কীরকম হবে? প্রথমত সে হতবাক হয়ে যাবে, এবং তার ফলে সে হতচকিত হয়ে সে কি করবে বুঝতে পারবে না। ঠিক সেই সময় তাকে আবার দাঁড়াতে বলা হচ্ছে, তাহলে ঠিক সেই সময় তাকে যদি দাঁড়াতে বলা হয়, তাহলে হতে পারে সে ভয়ে প্লাস ডিউক, সে তো একজন ওয়েলদি পারসন, এবং সম্ভ্রমে সে পিছিয়ে যাবে। কারণ আমি বলেছিলাম তাদেরকে ওই যে প্ল্যাটফর্মে তারা দাঁড়িয়েছিল, ওই প্ল্যাটফর্ম দিয়ে তাদেরকে সিঁড়ি দিয়ে নিচে নেমে হলে যেতে হবে। তাহলে সে এরকম একটা ডিউক, সেই ডিউকের সামনে তো যেতে পারে না, তাহলে সে কী করবে, সে পিছনে দাঁড়াবে এবং ভাব করবে যে ডিউক আপনি আগে চলুন, তারপরে আমি আপনার পিছন যাব। এবং ঠিক তখনই ডিউক এই কথাটা বলবেন কি, না উইল গো টুগেদার ডাউন স্যার, কি বলবে কি, না 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 আপনি পিছিয়ে আছেন করো, আমার সঙ্গে এসুন, আমরা একসঙ্গে নিচে যাব। কারণ ডিউক এখানে তার উদ্দেশ্য সাধন করে ফেলেছে, এবং সে জানে এই যে প্রতিনিধি, সেই যে তার এই যে মেসেজ এবং তার এই যে ডাউরির ব্যাপারে তার যে প্রত্যাশা, এই পুরো ব্যাপারটা সেই অ্যাজ এ মেসেঞ্জার কাউন্টের কাছে নিয়ে যাবে, যার কন্যাকে সে বিয়ে করবে তার বাবার কাছে নিয়ে যাবে। তো সেই জন্য সে বলছে ওকে কি, না না কোনো দরকার নেই, চলুন আমরা একসঙ্গে নিচে যাই। তারপরে আবার যখন নিচে নামছে, আমরা বলছিলাম প্রত্যেকটা মোড়েতে একটা করে প্ল্যাটফর্ম থাকে, সেখানে ছবি বা মূর্তি রাখা থাকে। তো আর একটা মোড় এসছে, সেখানে যে বলছে নোটিস নেপচুন দো, বলে কি আচ্ছা এখানে দেখো এই নেপচুনটাকে একটু লক্ষ্য করো, টেমিং আ সি হর্স, সেখানে নেপচুন মানে গ্রিক গড, সে দেখা যাচ্ছে একটা সি হর্সকে তার নিজের কবলে বা আয়ত্তে করছে। তো এখানে অনেকে বলে যে এই নেপচুন দ্য ডিউক নিজেকে রিপ্রেজেন্ট করছে, আর যে সি হর্স সেটা হচ্ছে তার ডাচেসদেরকে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, এটা একটা মূর্তি, থট আ রেয়ারিটি, এবং এটা একটা কিন্তু খুবই দুর্লভ একটা মূর্তি, উইচ ক্লজ অফ ইন্সবার্গ ক্যাস্ট ইন ব্রোঞ্জ ফবি। এবং ক্লজ অফ ইন্সবার্গ এটাও একটা আর্টিস্ট যার অস্তিত্ব শুধুমাত্র এই পোয়েমের মধ্যে আছে, ইম্যাজিনারি আর্টিস্ট যেরকমভাবে ফ্র্যাপ অ্যান্ড ডগ ছিলেন। বলছে সে কিন্তু আমার জন্য ব্রোঞ্জ দিয়ে এই মূর্তিটা বানিয়েছে, এবং এই মূর্তিটারও যথেষ্ট মূল্য আছে। না এটা তো শেষ হয়ে গেল, কিন্তু এখানে একটু কানেক্ট করতে হবে, তাহলে কি হলো ব্যাপারটা। তাহলে এই যে প্রতিনিধি সেই সমস্ত জিনিস শুনে গেল, শুনে গিয়ে তাহলে সেই যে কাউন্ট মানে যার কন্যার সঙ্গে এই ডিউকে বিবাহ হওয়ার কথা আছে, তাকে যে বলবে আমার কি বিয়ে দেওয়া উচিত না উচিত না। না তুমি একটু এমএসআরির জায়গায় নিজেকে ভেবে দেখো, যে এমএসআরি ওখানে যে কি বলবে। না দেখো এমএসআরি সেখানে যে সেই জিনিসটাই বলবে যে জিনিসটা ওর বলা উচিত না। আমাদের মনে হতে পারে এমএসআরি যে বলবে কি, না না একদম বিয়ে দেওয়ার দরকার নেই, ভয়ানক ব্যক্তি, বিয়ে দেওয়া মুশকিল আছে, কিন্তু সেটা সে বলবে না। কারণ কি বলো, কারণ এই যে ডিউক, সে ডিউক কিন্তু তার জন্য কিন্তু মেয়ের অভাব হবে না। হি ইজ এ ডিউক, তার প্রভাব আছে, সে ওয়েলদি, তার প্রতিপত্তি আছে, এবং সে এই রকম শর্ত দিলেও এমন অনেক বাবা আছে যারা তাদের মেয়েদের এই ডিউকের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কীভাবে বুঝবো এটা? সেটা বোঝার জন্য আমাদের একবার সেই প্রথমে চলে যেতে হবে, যেখানে উনি বলেছিলেন ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্স কাউন্টেন্যান্স। দেখো এখানে একটা ওয়ার্ড আছে নেভার। এই নেভার কথাটা থেকে এটা বোঝা যাচ্ছে যে এর আগেও এই ঘটনাটা অনেকবার হয়েছে, তাই তো? তার জন্যই তো এরকম বলছে যে, কিন্তু এরকম একবারও হয়নি যে কোনো স্ট্রেঞ্জার দেখে ওই আমার পিকচার কাউন্টেন্সে গ্লান্সটার ব্যাপারে বুঝতে পেরেছে। যাই হোক এরকম ব্যাপার, তাহলে নেভার কথাটা থেকে বোঝা যাচ্ছে এর আগে অনেকবার এরকম পাত্রীপক্ষের তরফ থেকে তার কাছে এমিসারি এসছে এবং তাদের সঙ্গে এই একই জিনিস সে করেছে। সো অ্যাজ এ এমিসারি সে ভাববে যে আমি যদি এই সমস্ত কথাগুলো যে বলি, তাহলে এ না হোক অন্য কেউ তাকে বিবাহ করবে, কারণ সেই ডিউক হি ইজ নট গোইং টু স্টপ। সে যতক্ষণ না তার মনের মতো পাত্রী পাচ্ছে সে থামবে না, কারণ তার কাছে অ্যাপ্লিকেশন আসতেই থাকবে।
তাহলে অ্যাজ এ এমিসারি সে কীভাবে ভালোভাবে বলবে সেই বাবাকে যে দেখুন, আপনি যদি আপনার মেয়েকে বিবাহ দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পণ যা চেয়েছে সেই ব্যাপারে তো কোনো অসুবিধা নেই, আপনার যথেষ্ট আছে, আপনি ওর না যা যা চাইবে আপনি দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আপনার কন্যার বিবাহ দেবেন দ্য ডিউকের সঙ্গে, তখন আপনার কন্যার পৃথিবীটা যেন শুধুমাত্র ডিউকই হয়। সে যেন শুধু ডিউককেই দেখে, সে যেন শুধু ডিউককে দেখেই হাসে, সে যেন শুধু ডিউকেরই প্রশংসা করে, আর অন্য কোনো জিনিসে সে মনোনিবেশ করতে পারবে না, বা কোনো জিনিসেই তার যেন পছন্দ অপছন্দের মতামত সে দেয়। মানে তার পুরো পৃথিবীটাই যদি ডিউক হয় তাহলে কোনো অসুবিধা নেই, আপনি নির্ভয়ে বিয়ে দিতে পারেন। কিন্তু আপনার মেয়ে যদি এটা না করতে পারে, তাহলে এটাও বলে রাখি, তাহলে কিন্তু ডিউক যেরকম তার আগের স্ত্রীকে হত্যা করিয়েছিল, আপনার মেয়েকেও কিন্তু হত্যা করিয়ে দেবে। তো আপনি যদি এরকম করতে পারেন তাহলে ফাইন, আপনি এই বিবাহতে রাজি হয়ে যেতে পারেন। আই হোপ ইউ লাইক মাই এক্সপ্লেনেশন। মাই নেম ইজ কুতুবুদ্দিন। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। টাটা।